সঠিক ওয়ার্ম আপ বা কুল ডাউন না করলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? ধন্যবাদ। এই ওয়ার্ম আপটা খেলার শুরুতেই আমরা বলি যে আপনি যেমন দেখেন যেকোনো গাড়ির কথা যদি আমরা একটু চিন্তা করি, শুরুতেই কি আপনি 100 কিলো স্পিডে যেতে পারবেন? আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। স্টার্ট করার পরেই দেখবেন যে গিয়ার চেঞ্জ করতে হয়। কিছুক্ষণ সে অ্যাক্সিলারেট করার পরে আবার আরেকটা গিয়ার চেঞ্জ হয়। ঠিক তেমনি আমাদের শরীরটাও একটা যন্ত্রের মতো। আমরা এটাকে যখন একটা স্পিডে নিতে চাবো, তার আগে আমাদেরকে একটু ওয়ার্ম আপ করতে হবে। যাতে আমাদের যন্ত্রগুলা প্রস্তুত হয়, আমাদের খেলাধুলার ক্ষেত্রে মাসেল লিগামেন্টগুলা রিল্যাক্স হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যথায় আমাদের ইনজুরির পরিমাণটা অনেক বেড়ে যায়। মাসেল লিগামেন্টগুলা তখন মানে জমাট বেঁধে থাকে। তো এইটা ওয়ার্ম আপটা খেলার আগে প্রত্যেকটা স্পোর্টসেই খুব গুরুত্বপূর্ণ। ফুটবল, ক্রিকেট, আমরা হকি যে যেটাই ব্যাডমিন্টন বলি বা টেবিল টেনিস বলি বা লন টেনিস বলি, যেকোনো খেলায়, খেলাধুলা, সুইমিং প্রত্যেকটা ক্ষেত্রেই ওয়ার্ম আপ গুরুত্বপূর্ণ। এরপরে আসেন দেখেন আমরা খুব স্পিডে যাচ্ছি, হঠাৎ করে থেমে গেলাম। সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। আমরা বলি যে কুল ডাউনটাও গ্র্যাজুয়ালি হতে হবে। তো আপনি জগিং করলেন ৫ কিলোমিটার, হঠাৎ করে যে বসে গেলেন। তাহলে যে হঠাৎ করে যে আপনার একটা স্পিড ছিল সেটা যে থেমে যাবে, তখন হার্টের যে কার্যকারিতা, অন্যান্য যে ফাংশনগুলা করতেছিল হঠাৎ করে থেমে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। হঠাৎ করে ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে। এক্ষেত্রে আমরা বলি যে একটু গ্র্যাজুয়ালি কুল ডাউন করা। আপনি একটু দৌড়াচ্ছিলেন আস্তে, আস্তে তারপরে আপনি একটু হাঁটেন। হাঁটার পরে যে একটু আপনি গ্র্যাজুয়ালি থামেন, এইভাবে আরকি। এটা নরমাল প্রক্রিয়া, কিন্তু আমরা অনেক সময় এগুলো মানি না। যার ফলে দেখা যায় আমরা অনেক সময় হঠাৎ কিছু সাডেন সাময়িক মানে হঠাৎ একটু প্রবলেমের শিকার হয়ে যাই। তো এই বিষয়গুলো প্রত্যেকটা স্পোর্টসেই খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় ট্রেনাররা এগুলো বলে না, বা অনেক সময় আমরা ট্রেনারের সাহায্য নিই না। কিন্তু প্রত্যেকটা খেলায় একজন ট্রেনার থাকা উচিত, একজন স্পোর্টস ফিজিও থাকা উচিত, যারা কিনা এই বিষয়গুলো নিয়ে আগেই অবহিত করবে তাদেরকে, এবং পরবর্তীতে আল্লাহ না করুক কোনো সমস্যা হলেও সঙ্গে, সঙ্গে যাতে তাদেরকে শেয়ার করে। তাহলে ওই জিনিসগুলো খুব দ্রুতই সলভ হয় এবং স্পোর্টসের যে ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে। একটা বড় সচেতনতা আসলে এই জায়গাটিতে প্রয়োজন। রাইট। স্যার, খেলাধুলায় আসলে আঘাত প্রতিরোধে কি ধরনের কার্যকর পদক্ষেপ আসলে নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আমরা আসলে প্রিভেনশনটাকে সবসময় প্রায়োরিটি দিই, এবং এটাই হওয়া উচিত। দেখা গেল যে সমস্যাগুলো আমাদের হতে পারে সেটা সম্পর্কে আগে থেকে অবহিত করা এবং সেই জিনিসগুলোকে মেনে চলা। তার মধ্যে যেমন আমরা কিছুক্ষণ আগে ২ টা বিষয় আলাপ করলাম। একটা হলো তার যেমন ওয়ার্ম আপ করা, আরেকটা হলো তার কুল ডাউন। পাশাপাশি খেলাধুলার সময় আমরা একটু আমাদের হার্টটাকে বড় করে নিয়ে খেলা উচিত। আমরা বলি যে ন্যারো মাইন্ডের দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ করা উচিত। খেলতে গেলে যে অপোজিট, সেও তো আমার ভাই। সো সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আবার আমিও যেন ক্ষতিগ্রস্ত না হই। অনেক সময় আমরা তো একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবই, কিন্তু সেটা টেকনিক্যালি, সেটা শারীরিক সক্ষমতা বা শক্তি দিয়ে না, পেশি শক্তি দিয়ে না। খেলার যে একটা কৌশল আছে, সেই কৌশলটা অবলম্বন করা। সেক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন রকম ইনজুরি থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারি। স্যার, একজন খেলোয়াড় আঘাত পেলেন এবং কোন লক্ষণগুলো দেখলে সে বুঝতে পারবেন যে তিনি গুরুতরভাবে আঘাত পেয়েছেন এবং তাকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে? ধন্যবাদ। যেকোনো আঘাতের ক্ষেত্রেই আমরা বলি যে এটা যদি জায়গাটা ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, বা অনেক রেডনেস হয়ে যায়, এবং সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অন্যথায় দেখা যায় ছোটখাটো একটু ট্রমা হলো, আমরা সামান্য ব্যথা পেলাম, একটু আইস কম্প্রেশন দিলাম, ২-৩ দিন রেস্টে থাকলাম, ভালো হয়ে গেল, তাহলে হয়তো চিকিৎসকের কাছে না গেলেও চলবে। কিন্তু কিছু অ্যাকিউট ইনজুরি থাকে যেটা সঙ্গে, সঙ্গেই জায়গাটা ফুলে গেল, পায়ের উপর ভরই নিতে পারছি না, এবং জায়গাটা এমন সোয়েলিং হয়ে গেছে মনে হচ্ছে যে ভিতরে কোনো ফ্র্যাকচার বা কোনো কিছু হলো। এই ক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার আজকের আলোচনা থেকে আশা করছি আমাদের দর্শকরা অনেক কিছু জানতে এবং বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।